জানিয়ে শুরু করছি আমাদের নতুন আয়োজন এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাও। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহের 6 দিন শনি থেকে বৃহস্পতি সকাল 9:30 এনটিভিতে দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী লিটন করের একক চিত্রকলা প্রদর্শনী শি দ্য ইউনিভার্স দ্য ইনফিনিটি উইথিন হার। সোম থেকে শনি বিকেল 3টা থেকে রাত 9টা এই সময়ে প্রদর্শনী চলবে 26 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। কি হয়েছে মিন্টু ভাই, তুমি বাসায় গিয়েছিলে? বাসায় গেছিলাম, মামা আমাদের টাকা দিয়ে দিল, সেই টাকা আবার গ্রামের অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি। খুব ভালো করেছো। জ্যোতি, আমি আর ঢাকায় থাকুম না, আমি গ্রামে চলে যেতেছি। মানে তুমি তুমি গ্রামে কেন চলে যাবে? কি হয়েছে? কিছু হয় নাই, একটা সিদ্ধান্ত নিছি, সেটাই বাস্তবায়ন করুন। এত অভিমান কার উপর হলো? নিজের উপরে। আসলে গ্রামের ছেলে তো, কাদা মাটি ছাড়া অসম্পূর্ণ লাগে, তাই চলে যেতেছি। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী শাহরিয়ার রাফাত। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবকিছু মিলে কেমন যাচ্ছে সময়টা গানের সাথে? হ্যাঁ, মোটামুটি ভালো যাচ্ছে এবং ব্যস্ততার ভিতরে আছে, মানে আল্লাহর রহমতে। আচ্ছা, মানে ব্যস্ততা বলতে তো আসলে গানকে ঘিরে অনেক ধরনের ব্যস্ততা থাকে, যেমন শীতকালের সময়টাতে আসলে অনেক বেশি স্টেজ শো থাকে। তো এখন আসলে কোন কোন কাজগুলো করা হচ্ছে? সত্যি কথা বলতে আমি শিল্পীর পাশাপাশি যেহেতু মিউজিক ডিরেক্টর, সো কাজের একটা চাপ থেকে যাচ্ছে। আমার রিসেন্টলি একটা গান রিলিজ হলো, তুলনা। এরপরেই হচ্ছে এই মাস আরেকটি গান রিলিজ আছে। তো নিজের একটু বেশ কয়েকটি গান একবারে ছাড়ছি আমি, সেটা হচ্ছে প্রায় 4টার মতন গান ছাড়ছি নিজের চ্যানেলে। সাথে সাথে বাইরের বেশ কিছু কাজ করছি এবং সাথে নাটকের ব্যাকগ্রাউন্ডগুলো তো করাই হচ্ছে। প্রতি 2 দিন অন্তর অন্তর একটা করে নাটকের ব্যাকগ্রাউন্ড আমার কাজ করা হচ্ছে। সো ফাঁকটা কম একটু। আর যেহেতু শোর কথা, এখন যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে শোটা কিছুটা কম। আবার টেলিভিশন লাইভটা কিন্তু থাকে সাথে সাথে। যখন আপনি সঙ্গীত পরিচালকের দায়িত্বটা পালন করছেন তখন আসলে অনেকগুলো কাজ একসাথে করতে হয়। আবার যখন শুধু নিজে গান গাইছেন তখন আর এক রকম। যখন নিজের সঙ্গীত পরিচালনায় অন্যজন কেউ গান গাইছে তখন বেশি এক্সাইটেড থাকেন রিলিজের আগে, নাকি নিজের গান যখন রিলিজ হয় তার আগে এক্সাইটমেন্টটা বেশি থাকে? নিজের গান যখন, কারণ এক সিটি অনেকগুলো পার্সনকে দেখতে হয়। কিন্তু মিউজিক ডিরেকশন অন্য কেউ থাকলে সেটা খুব ইজি থাকে। হ্যাঁ, মানে কাজ করাটা মনে হয় একটু আরামদায়ক হয়। হ্যাঁ, আরামদায়ক হচ্ছে, আমি বুঝতে পারি, কিন্তু আমার নিজের ভুলটা আমার নিচে বোঝাটা এটা খুব টাফ। আচ্ছা, এখন পর্যন্ত আপনার রিলিজ হওয়া গানের সংখ্যা কতগুলো? মৌলিক গানের কথা যদি বলি। সত্যি কথা বলতে না, ওভাবে না কখনো মানে কাউন্ট করা হয় নাই। আছে আনুমানিক 150 গান। মানে সেগুলোকে আর্কাইভ করে রাখবার চেষ্টা করেছেন বা করছেন? হ্যাঁ, গানগুলো তো সবই আছে, তবে আশা করছি যদি বেঁচে থাকি আমি এই বছরে 30টা গান রিলিজ করব। এখনকার শ্রোতা যারা, তারা আসলে তার জীবন যুদ্ধ নিয়ে এত বেশি ব্যস্ত যে যখন তারা বিনোদন খুঁজছে তারা আসলে সুস্থ বিনোদনটুকু প্রপারলি পাচ্ছে কিনা বা খুঁজছে কিনা, এটা একটা বড় প্রশ্ন থেকে যায়। তো সেখানে একজন সঙ্গীত শিল্পী বা সঙ্গীত পরিচালকের সারভাইভ করার যে ব্যাপারটা, সেটা আসলে কঠিন বা চ্যালেঞ্জিং কিনা? খুবই কঠিন। আর সত্যি কথা বলতে কি, এখন মাঝখানে কথা বলবো যে এই টাইমের ফাঁকে কিছু হালকা গানের টাইম গিয়েছে। এখন
বেশ আবার কিন্তু দেখবেন যে মার্কেটে কিন্তু বা সফট মেলোডি একটু গানগুলো মানে ভালো কিছু গান নিচ্ছে, মাঝখানে কিন্তু ভালো গান নেওয়া একটু অফ হয়ে গিয়েছিল, কি জানি হয়েছিল। তো এখন কিন্তু মানুষ আবার না ওই সেই গান শোনার জায়গাটায় চলে এসছে, মানে এইটাই খুব মানে সাফল্য বা এটাই খুব সুখবর যে এবং এই সুখবরকে উপলক্ষ করেই যে আমি আমার গানগুলো যে গানগুলো জমিয়ে রেখেছিলাম সেই গানগুলো ছাড়ার চেষ্টা করছি। এটা নিয়ে কখনো একটু ফ্রাস্ট্রেশন ফিল করেন কিনা যে ভাইরালের যে ব্যাপারটা? না, প্রতিদিন এটা থাকে, প্রতিদিন এটার সাথে সব সময় কিন্তু যুদ্ধ করতে হয়, সব সময়, মানে প্রত্যেকটা সময়। আপনি ফেসবুক যখন হাতে নেবেন স্ক্রলের সময় প্রত্যেকটা সময় না যুদ্ধ হয়, কারণ কি ফেসবুক কিন্তু এখন আর পার্সোনাল নেই, কিন্তু একদমই না, একদম পার্সোনাল। আমরা দেখি বা লাইক দিই, কিন্তু আসলে ভিতরটা কিন্তু জানে যে আমার ভিতরটা জানে কি ভালো লাগছে না, হ্যাঁ কোথাও জানো, হ্যাঁ সেটাই। তারপরেও আমার কাছে মনে হয় কি জানেন, প্রচন্ড একটা কম্পিটিশন চলছে, হ্যাঁ এটা ভালো। মানে এই যে একটা ভাইরাল টেন্ডেন্সি, এটার পাশাপাশি সুস্থ বিনোদনের যে প্রতিযোগিতা এবং সুস্থ বিনোদনের সুস্থ প্রতিযোগিতা প্যারালালি কিন্তু সেটাও আছে। একটি গান শুনি, তারপর আমরা বাকি গল্পে যাব। খুব সম্প্রতি মুক্তি পেয়েছে, ধরেন 11 দিন আগে একটি গান, তুলনা, আমার ইউটিউব চ্যানেলে, শাহরি রাফাত ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছে মিরাজ মাহবুব, সুরতার এবং কম্পোজ আমার। আমি চলছি সোজা পথে, তবু দুনিয়া বিপরীতে, কেন হচ্ছে এমনটা বলো না। আমি চাইছি যাকে সাথে, সে দিচ্ছে ফাঁকি রাতে, কেন করছে মিছে চলো না। তবে কি আমি সেই আমি নেই যে ছিল সবার তুলনা। আমি চলছি সোজা পথে, তবু দুনিয়া বিপরীতে, কেন হচ্ছে এমনটা বলো না। আপনার এই যে একটা সব গানের মধ্যে আপনার যে একটা স্টাইল, মানে যে একটা সুফি সুফি একটা স্টাইল, এটা কিন্তু থেকেই যায় আসলে, সেটা সুফি গান হোক বা না হোক, চলে আসে, হ্যাঁ রেশটা চলেই আসে। আচ্ছা, প্রতিটা মানুষের তাকে একটা আইডল থাকে, হ্যাঁ একজন সিঙ্গার হিসেবে আপনার বিভিন্ন কোনো সিঙ্গার আইডল থাকতে পারে, কিন্তু সঙ্গীত পরিচালনা আপনি যখন করছেন সেক্ষেত্রে কি আপনার কোনো আইডল আছে, কারো স্টাইল ফলো করেন? অবশ্যই আছে, অবশ্যই থাকবে না কেন। সবার বাংলাদেশে যদি আমি ধরি, আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, ওনাকে আমার আইডল মনে হয়। এবং আমরা যখন এই ইন্ডাস্ট্রিতে এসেছি, ক্লোজ আপের মাধ্যমে এসেছি, তখন থেকেই আসলে অনেকে জানা, কাছ থেকে দেখা। কখনো মিউজিক ডিরেক্টর হবে, এটা শিল্পী যে হবে এটা ভাবি নাই, মিউজিক ডিরেক্টর তো অনেক দূরের কথা। এটা অনেক বড় স্বপ্ন, অনেক 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 বড় একটা সিট, এটা অনেক বড় একটা সিট, অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব। দেশের বাইরে কাউকে ফলো করা হয়? অজয় আতুল, এই কম্পোজারকে আমার খুব পছন্দ। উনি মারাঠি ইন্ডাস্ট্রির একটা কম্পোজার, লাস্ট এখন বেশ হলিউডে কাজ করছে, ওদের কাজ আমার খুব ভালো লাগে। ছোটবেলার কোন সময়গুলো এখন খুব বেশি মনে পড়ে, মানে নট নেসেসারিলি যে এমন না যে গানের সাথে স্মৃতিগুলো, ওইটাই বলছি, আমি বুঝতে পেরেছি প্রশ্নটা। স্কুলে যাওয়ার কোনো টেনশন নেই, হ্যাঁ পড়া চুরি করতে কোনো দায়িত্ব নাই, পড়া চুরি করতে হবে। বাসায় এসে কি মানে কি বলবো, মানে কিভাবে বলবো যে না আজকে স্কুলে যাব না। এই যে টেনশন বিহীন একটা জীবন, বা এই যে মানে কোনো আর্থিক কোনো ইয়ে নাই, দায়িত্ব নাই, পারিবারিক কোনো দায়িত্ব নাই, সামাজিক কোনো দায়িত্ব নাই, শুধু নিজের মনের একটা দায়িত্ব ছিল, ওই সময়টা আসলে ফিরতে চাই। বাবা মার কাছে বকা খেতেন সব থেকে কোন ব্যাপারটার জন্য বেশি? মানে আগে তো আসলে মফস্বলে কিন্তু 7টার ভিতরে কিন্তু ঘরে ঢোকার একটা সন্ধ্যায়, হ্যাঁ মানে মাগরিবের সময়টা হওয়ার সাথে সাথে বাসায় ফেরার একটা প্রবণতা থাকে। তো যেহেতু একটু গান টান গাই, সো ওই আমাদের তো এখন তো আসলে ক্লাব অনেকে চেনে না যে ক্লাবে গান হয় বা গান চর্চা হয় বা লাইব্রেরিতে যে মানুষ বই পড়ে, এটা তো নাই। তো আমাদের সময় একটা ক্লাব ছিল, লালন সাংস্কৃতিক একাডেমি কুষ্টিয়াতে। তো আসলে ওই
একটা হারমোনিয়াম তো অনেকগুলো শিল্পী একটু ভাগে পেতে ঘুরে আসতেও একটু সময় লাগতো, মানে বাই রোটেশন টাইমটা পেতে হতো। তো এই যে আস্তে আস্তে 8:30 9টা বেজে যেত, মানে এই টাইমটা আসলে মানে খুব একটা ভয়ের অস্থিরতার কাজ করতো যে আসলে আমি একটা বড় ভাই একটা গান তুলছে, ওটা তুলবো না বাসায় যাব। এই সময়টা আসলে খুবই আমার টেনশন কাজ করতো, খুবই টেনশন। বাবা মা কি বকা দিতেন একটু বেশি অবশ্যই, দেরি করে? ওই কারণেই তো ভয় লাগতো আমার। দেখা যাচ্ছে রাতে ভাত দিল না বা খাবার দিল না। গানের দিকে যখন চলে আসলাম তখন বাবা মা কি বলছিলেন, মানে মনে চেয়েছিলেন কি তারা? সত্যি কথা বলতে কি, বাংলাদেশের কোনো বাবা মাই চায় না যে শিল্পী আর্টিস্ট হোক, শিল্পী হোক, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এগুলো কি হয়ে যাওয়ার পরে বা যদি কখনো কারো সাকসেস আসে তখন আসলে বাবা মাদেরও ভালো লাগে। আসলে সত্যি তারাও যে ভুল তা না, কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একজন শিল্পী হয়ে যদি হিট না হন, সার্ভাইভ করাটা আসলে টাফ। তারপর ক্লোজ আপ ওয়ান তো একটা নতুন দ্বার আমার কাছে মনে হয় আপনার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিলেন। ওইটার পরে আসলে কি পেয়েছেন যেটা কখনো কল্পনাও করেননি? ক্লোজ আপ ওয়ানের পরে না একটা বড় মাঠ পেয়েছিল, অনেক বড় একটা মাঠ, অনেক খেলোয়াড়। এই খেলোয়াড়দের ভিতরে নিজেকে তৈরি করা এবং নিজেকে একটা টিমের মতন করে বা একটা দলের ভিতরে এসে সবার চোখে পড়া, এই যে জায়গাটা, এই জার্নিটা আসলে খুবই কষ্টের ছিল। এবং এটা স্বয়ং আল্লাহ তাআলার হয়তো ওনার ছিল, কি বলবো, ওনার খুব স্নেহ ছিল মনে হয়, এই কারণে না হলে এই সিটটায় বসতে পারতাম না। সবাই কিন্তু পারে না, কিন্তু কারণ এত মানুষের ভিতরে এত লাখ লাখ শিল্পী, খুবই চ্যালেঞ্জের একটা ব্যাপার। এবং আমার অবশ্যই আমার মানব দোয়া ছিল। এবং আমার সবচেয়ে সত্যি কথা বলতে, আমার যারা গান শুনতো তারা বলতো না একদিন কিছু হবে, ওই যে একদিন কিছু হবে, ওই স্বপ্নটাকে নিয়ে আসলে আমার শক্তি। ইন্ডাস্ট্রির সাথে কত বছর হলো? 2006 থেকে হিসাব করলে প্রায় 19 বছর। যখন ছোটবেলায় গান শুনতেন তখন একরকম আবহ ছিল সঙ্গীতের, 90s-এর সেই সময়টাতে। এখন সঙ্গীতের আবহটা পুরোটাই পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটাকে ইতিবাচক মানে কিভাবে দেখেন? আসলে প্রত্যেকটা সময় ইতিবাচক, আর তবে কি জানেন, একটা সার্কেল থাকে লাইফে, যেমন একটা সার্কেল, সবকিছুরই একটা সার্কেল থাকে। এখন দেখেন হঠাৎ করে কিন্তু পুরান দিনের গান কিন্তু খুব মানুষ শুনছে, বা যে কোনো হিন্দি হোক বাংলা হোক, সব বা পুরনো দিনের গানগুলো আসলে নতুন সিঙ্গার যারা তারাও কিন্তু খুব কভার করে। হ্যাঁ 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 হ্যাঁ। আমরা আসলে যেটা শুনছি যে সত্যি কথা বলতে কি, শিল্পী বলতে পুরুষ শিল্পী হলে পুরুষের মতন গান গাইবে, মানে আমরা যেটা শিখে এসেছি, পুরুষ শিল্পী পুরুষের মতন গান গাইবে। তো এখনকার ব্যাপারটা হয়ে গেছে কি, মেয়েরাও হাওয়াতে গান গায়, ছেলেরাও হাওয়াতে গান গায়। আসলে আমি কনফিউজড, আমি রং না তারা আসলে ঠিক, এই জায়গাটা এখন আমার একটু ধাক্কা লাগে যে তাহলে পুরুষ সিঙ্গারের কণ্ঠ পুরুষ সিঙ্গারের মতন হতে হবে, এইটা কেন না? এইটা কি তাহলে কি আমি ভুল শিখে এসেছিলাম না এরা রাইট? তো এই জায়গাটা আসলে আমার এই গ্যাপটা আমার মাথায়, মানে এই পরিবর্তনটা কোপ আপ করতে একটু সময় লাগে। সময় লাগছে আসলে। শিক্ষার তো একটা ব্যাপার থাকে, আপনি যেভাবে বড় হয়ে উঠবেন বা যেভাবে যে চর্চার মধ্যে আপনি উঠে আসবেন সেই চর্চার ভিতর। এখন খেয়াল করুন, মানুষ কিন্তু একটু হাওয়া ভয়েস, মানে একটু হাওয়া, মানে লাইট, হ্যাঁ হ্যাঁ, একটু ওয়ার্ম ভয়েসগুলো মানুষ পছন্দ করছে। মানুষ কিন্তু খুব যে পুরুষালী একটা ভয়েস বা বোল্ড ভয়েস কিন্তু খুব যে পছন্দ করছে তা না। তবে দেখছি সবাই এই একই, মানে আসলে চেনা যাচ্ছে না যে কোনটা কার ভয়েস। এটা মাঝখানে মেয়েদের মানে কণ্ঠের যে একটা স্বকীয়তা, সেই জায়গাটা মনে হয় হ্যাঁ মাঝখানে এটা মেয়ে শিল্পীদের ভিতর হয়েছিল, এখন ছেলে শিল্পীদের ভিতর হচ্ছে। আচ্ছা, চলচ্চিত্র নিয়ে কি কাজ করা হচ্ছে? চলচ্চিত্র নিয়ে কাজ করলাম। লাস্ট সর্দার বাড়ির লাঠি এই মুভিটা রিলিজ হলো, ওইটার পুরা বিজিএম আমি করেছিলাম এবং ওখানে দুটো গান করেছিলাম। এই তো, আর সামনে আর একটা মুভির কাজ করছি। সকল কাজের জন্য শুভকামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব শেষে ছোট্ট করে একটু গান শুনতে চাইবো আপনার কণ্ঠে। অবশ্যই শোনাবো। যে গানটি না হলে আসলে রাফাত হতাম না, সেই গানটি শোনাচ্ছি। গানটির নাম হচ্ছে শিরোনামে তুমি আমার।
আর গানটি লেখা এবং সুর ছিল আমার। চাইলেও প্রাণটা দিয়ে দেব আমি, শুধু তোমায় আমি দেব না। ও শিরোনামে তুমি আমার, তোমাতেই হবে শেষ। শিরোনামে তুমি আমার, তোমাতেই হবে শেষ। বাহ, দুর্দান্ত। অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।